হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি আবার তোমাদের মাঝে চলে আসছি পদার্থের বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের 5 নম্বর লেকচার নিয়ে। আচ্ছা, আমি আসলে বুঝতেছি না পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের সাথে আমার কেন এত অ্যাটাচমেন্ট। প্রত্যেক ক্লাসের আগেই পদার্থের অবস্থা ও চাপ কথা চলে আসে। আচ্ছা, যাই হোক। তো দেখো, আমরা কিন্তু গত ক্লাসে খুব বেশি কিছু পড়িনি, বাট ইম্পর্টেন্ট জিনিসপত্র পড়ছি। ইম্পর্টেন্ট জিনিসপত্র একটা হচ্ছে তাপমাত্রা, এই দুইটার মাঝে ডিফারেন্স দেখছি। তারপর অবস্থা পরিবর্তনে তাপ কিভাবে ইম্প্যাক্ট ফেলে বা তাপের কিরকম প্রভাব আছে সেটা দেখছি। এরপর তোমার দুইটা ইম্পর্টেন্ট টার্ম শিখছিলাম, একটা হচ্ছে সুপ্ত তাপ আর একটা আপেক্ষিক তাপ। এখন সুপ্ত তাপ যে জিনিসটা, এই সুপ্ত তাপ কি করে? সুপ্ত তাপ হচ্ছে অবস্থার যখন পরিবর্তন হয় তখন যে পরিমাণ তাপ গ্রহণ করে কিংবা যে পরিমাণ তাপ সে বর্জন করে। কঠিন থেকে যদি তরল হয় তাহলে গ্রহণ করবে, তরল থেকে কঠিন হলে সে বর্জন করবে। আচ্ছা, তাহলে সুপ্ততাপ কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করে না, বরং সুপ্ততাপ তাপমাত্রা ফিক্সড রেখে অবস্থার পরিবর্তন করে। আর এরপর হচ্ছে পড়ছিলাম আপেক্ষিক তাপ। এখন আপেক্ষিক তাপ জিনিসটা সুপ্ততাপের ঠিক উল্টা কাজটা করে। অর্থাৎ আপেক্ষিক তাপ এর ডেফিনিশন কি ছিল? যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেজি ভর বিশিষ্ট কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। অর্থাৎ আপেক্ষিক তাপের সংজ্ঞাতেই বলা হয়েছে তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি হবে এখানে। আচ্ছা, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাইলে তখন আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা ব্যবহার করব, আর তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে সুপ্ত তাপের সংজ্ঞা ব্যবহার করব। সুপ্ত তাপকে ব্যবহার করব আসলে। আচ্ছা, এরপর আপেক্ষিক তাপের একটা সূত্র দেখছিলাম, যেটা হচ্ছে সংজ্ঞা থেকে আসে আসলে, এস ইকুয়াল কিউ ডিভাইড বাই এম ডেল টি। যেখানে ডেল টি হচ্ছে শেষ তাপমাত্রা থেকে আদি তাপমাত্রা মাইনাস করে যে ভ্যালুটা পাওয়া যায়। এন্ড ওইখানে আমরা পরে সাইড চেঞ্জ করে গুণ ভাগ করে কিউ ইকুয়াল এম এস ডেল টি একটা ফর্মুলা পেয়েছি, যে ফর্মুলাটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখি তো আমি এইটা তোমার ফেভারিট বারে রেখে দেওয়া যায় কিনা। সাইজটা একটু কমিয়ে এটা ফেভারিট বারে রেখে দিই। ওকে, তো এটা যদি রেখে দেই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, সুপ্ততাপে একটা জিনিস আসলে আমার লিখে দেওয়া উচিত ছিল গত ক্লাসে, বাট সমস্যা নেই, আজকের ক্লাসে লিখে দেই, কারণ গত ক্লাসটা তো একরকম তাড়াহুড়োর উপর শেষ হয়েছে। রাত 12:30 বা 12টার দিকে ক্লাস স্টার্ট করছিলাম তো, ওই জন্য। আচ্ছা, দেখো, সুপ্ততাপের সংজ্ঞা কি? সুপ্ততাপের সংজ্ঞা হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুকে অবস্থার পরিবর্তন করতে হলে যে পরিমাণ তাপ প্রদান করা লাগে, অথবা অবস্থার পরিবর্তন হলে যে পরিমাণ তাপ বর্জন হয় বা বর্জিত হয়, সেটাই হচ্ছে সুপ্ত তাপ, তাই না? তাহলে এখান থেকে গত গত ক্লাসের মতো করে দেখো তো, আপেক্ষিক তাপের মতো করেই আমরা একটা ফর্মুলা দাঁড় করে দিতে পারি কিনা। এটা আমি নোটে হচ্ছে ঐকিক নিয়মটা রাখবো না, তুমি নিজে হোপফুলি মনে রাখতে পারবা। এটা মনে না রাখতে পারলেও সমস্যা নেই, সূত্রটা মনে রাখলেই হবে। আচ্ছা, দেখো, এম কেজি ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তনে তাপের প্রয়োজন হয় কিউ জুল, রাইট? তাহলে 1 কেজি ভরের বস্তুর অবস্থার পরিবর্তনে কত তাপ প্রয়োজন হবে? কিউ ডিভাইড বাই এম জুল না? এখন এই যে কিউ ডিভাইড বাই এম, অর্থাৎ 1 কেজি ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তনে যেই পরিমাণ তাপটা লাগতেছে, এই তাপটাই সুপ্ত তাপ না? তাহলে এল এর সূত্রটা কি আসে বলতো? তাহলে এখান থেকে এল এর সূত্রটা কিন্তু আসে, এল ইকুয়াল হচ্ছে কিউ ডিভাইড বাই এম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কিউ ইকুয়াল হচ্ছে এম এল। এটাই হচ্ছে তোমার ফর্মুলা, আর কিচ্ছু না। বুঝতে পারছি? বুঝতে কি পারিলাম? আচ্ছা, এটা আসলে না বোঝার কিছুই না, একদম সহজ একটা বিষয়। যে এম কেজি ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তনে আমার তাপ লাগতেছে কিউ জুল,
তাহলে 1 কেজি ভর কত লাগবে? কিউ ডিভাইড বাই এম, ওইটাই তো তোমার সুপ্ত তাপ। তাহলে এল ইকুয়াল আসবে কিউ ডিভাইড বাই এম, ওইখান থেকে কিউ ইকুয়াল হচ্ছে এম এল পাওয়া যায়। এখন এল হয় এল ভি হবে অথবা এল এফ হবে। কখন এফ হবে? এল এফ তখন হবে যখন তোমার বরফ থেকে পানি বা পানি থেকে বরফ হবে। আর এল ভি কখন হবে? যখন পানি থেকে বাষ্প বা বাষ্প থেকে পানি হবে। বুঝছি? আচ্ছা, তো এটাও কিন্তু তোমার 5 স্টার বা 3 স্টার যতই বলো, মানে খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। আচ্ছা, তো আজকের ক্লাসটা চলো শুরু করি। আজকে আমরা বলছিলাম কি পড়বো? আজকে আমরা প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা বা একে ইংলিশে হিট ক্যাপাসিটি বলা হয়। হিট ক্যাপাসিটি। আচ্ছা, আপেক্ষিক তাপ যেটা আমরা পড়ছিলাম না, স্পেসিফিক হিট, এটাকেও কিন্তু আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। বুঝছো? তো স্পেসিফিক কথাটা মেনশন থাকলেই 1 কেজি কথাটা আসবে, অর্থাৎ প্রতি কেজির সাপেক্ষে যতটুকু তাপ লাগতেছে। আর তাপ ধারণ ক্ষমতা অর্থাৎ হিট ক্যাপাসিটি যেটা, এটা একদম স্পেসিফিক হিটের মতোই, বাট এটা 1 কেজির জন্য চিন্তা করা যাবে না। এটা চিন্তা করতে হবে বস্তুর যতটুকু ভর আছে অতটুকু ভরের জন্য যত তাপ লাগে। কি বললাম? দেখো 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 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগে, যে তাপ লাগে বা যে তাপের প্রয়োজন হয়, সেটা আসলে আপেক্ষিক তাপ না, এস। এটা ঠিক আছে? আচ্ছা, তো 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যদি এস পরিমাণ তাপ লাগে, তাহলে আমাকে এখান থেকে বলো তো, এম কেজি ভরের বস্তুর তাপমাত্রা সেম 1 কেলভিন পরিমাণ বাড়াতে কি পরিমাণ তাপ লাগবে? এম এস পরিমাণ। এখন এই যে এম এস, এই এম এসটাই হচ্ছে আসলে হিট ক্যাপাসিটি বা তাপ ধারণ ক্ষমতা। এটাই হচ্ছে হিট ক্যাপাসিটি। বুঝছি? ওকে, এন্ড এটাকে হচ্ছে সি দিয়ে প্রকাশ করা হয়। সি দ্বারা প্রকাশ করা হয়, ওই যে ক্যাপাসিটির সি, বুঝছো না? ওকে, তাহলে সি এন্ড এস এর মাঝে কিন্তু জাস্ট একটা জিনিসেরই ডিফারেন্স, সেটা হচ্ছে এসটা হিসাব করা হয় প্রতি কেজি ভরের বা প্রতি কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপ লাগবে, আর তাপ ধারণ ক্ষমতাটা হচ্ছে প্রতি 1 কেজি না হয়ে পুরো বস্তুটার জন্য, অর্থাৎ বস্তুটা যত কেজি অত কেজির তাপমাত্রা বাড়াতে 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপ লাগতেছে, সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। বুঝছি? কোনো কনফিউশন আছে এখানে? হোপফুলি কোনো কনফিউশন নাই। সো এখান থেকে আমরা লিখতে পারবো সি ইকুয়াল টু হচ্ছে এম এস। বুঝছি? ওকে, সি ইকুয়াল হচ্ছে এম এস। এটা এটা আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা, বাট এই ফর্মুলা থেকে ডিরেক্টলি আর কি ম্যাথ আসবে না এরকম ভাবে। আচ্ছা, সো সি ইকুয়াল এম এস। এখন সি এর সাথে কিউ এর রিলেশনশিপ দাঁড় করানো যায় না? দেখো তো, আমরা কি জানতাম? কিউ ইকুয়াল এম এস ডেল্টা টি না? এখন এখানে যে এম এস টা আছে, এই এম এস টাই তো আসলে সি। তাহলে আমরা কি লিখতে পারি কিউ ইকুয়াল এম এস ডেল্টা টি ইকুয়াল সি ডেল্টা টি? লিখতে পারবো তো, তাই না? যদি লিখতে পারি তাহলে খুবই ভালো, এটা আমরা আসলেই লিখতে পারবো। এখন এটা কেন লাগবে? কারণ হচ্ছে অনেক সময় অনেক মেথে দেখবা তোমার ভর এবং আপেক্ষিক তাপ না দিয়ে ডিরেক্টলি তাপ ধারণ ক্ষমতা দিয়ে দিছে, তখন তোমার তাপ ধারণ ক্ষমতা দিয়ে
সূত্রটা ডিরাইভ করে ব্যবহার করা লাগবে, অথবা অ্যাটলিস্ট তোমার এটা জানতে হবে যে তাপ ধারণ ক্ষমতা সি কে এমএস লেখা যায়, অর্থাৎ তাপ ধারণ ক্ষমতা দেওয়া থাকলে সেখানে বাই ডিফল্ট ভর এবং আপেক্ষিক তাপের গুণফল দেওয়া আছে, বুঝছো? ওকে, তাহলে এখন তাপ ধারণ ক্ষমতার এককটা কি হবে? সি এর একক দেখো তো, সি এর একক আসলে ভর ইন্টু আপেক্ষিক তাপের একক না, ভর ইন্টু আপেক্ষিক তাপ। এখন ভরের একক কি? কেজি। আপেক্ষিক তাপের একক কি? জুল পার কেজি পার কেলভিন। এন্ড এই দুইটা থেকে দেখো কেজি এন্ড কেজি কাটা যাবে, পরে থাকবে শুধুমাত্র জুল পার কেলভিন। অর্থাৎ কোন একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। অর্থাৎ যে কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলে সে কতটুকু তাপ ধারণ করে, সেটাই হচ্ছে তার তাপ ধারণ ক্ষমতা। বুঝছে? যদি বুঝে থাকে তাহলে এই পর্যন্ত তোমাদের থিওরি শেষ মোটামুটি। এখন শুধু আমরা ম্যাথ করব, শুধু ম্যাথ করব তাপ ধারণ ক্ষমতা। এখন লাস্ট যে টপিকটা আছে ক্যালোরিমিতির মূলনীতি, এই জিনিসটা আসলে কিছুই না, এটা হচ্ছে তোমার আসলে শক্তির সংরক্ষণশীলতার নীতি, ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূলনীতি কি বলে? ক্যালোরিমিতির মূলনীতিতে বলা হইতেছে যে অন্য কোনোভাবে তাপ যদি নষ্ট না হয়, হ্যাঁ, অন্য কোনোভাবে তাপ নষ্ট না হলে গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান। গৃহীত বানান হইছে? আচ্ছা, বানান না হলে করার কিছু নাই আসলে। গৃহীত তাপ ইকুয়াল হচ্ছে বর্জিত তাপ, আমার বানানটা মনে নেই। গৃহীত তাপ ইকুয়াল হচ্ছে বর্জিত তাপ, এটাই ক্যালোরিমিতির মূলনীতি বলে। যে তুমি দুইটা বস্তু তাপীয় সংস্পর্শে আনছো, তাপীয় সংস্পর্শে আনলে যদি তাপের আদান প্রদান ছাড়া অন্য কোনোভাবে তাপটা নষ্ট না হয়, তাহলে গরম বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে ঠান্ডা বস্তুটা ঠিক অতটুকু পরিমাণ তাপই গ্রহণ করবে। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। এখন এখানে আমি একটা জিনিস একটু এক্সটেন্ড করে লিখে দেই, কারণ গত ক্লাসে একটা কথা বলছিলাম তো তোমাদের, ওইটার জন্য একটু প্যাচ লাগাইতে পারো। সেটা হচ্ছে যে বলছিলাম গৃহীত তাপকে ধনাত্মক ধরা হয়, বর্জিত তাপকে ঋণাত্মক ধরা হয়। বাট ক্যালোরিমিতির মূলনীতিতে যখন তুমি গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ লিখবা, তখন এই দুইটার পরম মান নিবে। হুম, পরম মান বা মডুলাস নিবে। মডুলাস জিনিসটা পড়ছো না তোমরা অলরেডি? মডুলাস জিনিস কি পড়া হয়েছে? যদি পড়া না হয়ে থাকে তাহলে মডুলাস দ্বারা আসলে কি বোঝায় এটা আমি শর্টলি তোমাকে দেখাই দিতে। একটু কালারটা চেঞ্জ করে দিই যাতে চোখে বাঁধে। গিভ মি 10 সেকেন্ডস। দেখো, মডুলাস জিনিসটা যদি কেউ পড়ে না থাকো তাদের জন্য হচ্ছে দেখাচ্ছি যে হোয়াট ডাজ মডুলাস মিন। মানে তোমার ম্যাথ গোলা করার জন্য মডুলাসের যতটুকু জানা দরকার আমি অতটুকু বলতেছি। এরকম সাইনকে যে দুইটা খাড়া টান, এটার মানে হচ্ছে এটাকে বলা হয় মডুলাস। এটাকে পরম মানও বলা হয়, পরম মান চিহ্ন, পরম মান চিহ্ন। এখন পরম মান দ্বারা কি বোঝায়? পরম মান দ্বারা আসলে তোমার বোঝানো হয় যে ধনাত্মক ভ্যালু। যেমন তোমার কাছে ধরো দুইটা মান আছে, যেমন তোমার কাছে আছে হাতে 5, 5-এর যদি মডুলাস নাও তাহলে এটা 5-ই আসবে। বাট তুমি যদি -5 এর মডুলাস নাও তাহলে এটার অ্যান্সারও 5 আসবে। অর্থাৎ সহজ কথা, মডুলাস হচ্ছে মাইনাসকে খেয়ে ফেলে। সহজ কথা, একদম শর্টলি জাস্ট এটাই মনে রাখো। যদি
মডুলাস না পড়ে থাকো এখন পর্যন্ত, ম্যাথে হোপফুলি পড়ে ফেলছো অলরেডি, বাট না পড়ে থাকলেও ম্যাথে যে তুমি যার কাছে ম্যাথ পড়বা বা বই থেকে যদি ম্যাথ পড়ো তখন ওইখান থেকে জানতে পারবা আর কি যে মডুলাস দ্বারা কি বোঝে। বাট আপাতত এটুকু মনে রাখো, মডুলাস মানে হচ্ছে পরমমান চিহ্ন। এখন পরমমান চিহ্নের কাজ কি? পরমমান চিহ্নের ভিতরে যা থাকবে ওইটুকু যদি নেগেটিভ হয় তাহলে সে জোর করে পজিটিভ বানাই দেবে। এখন আবার উস্তাদি করে এই কাজ করতে যাও না, যে কি বলে, আচ্ছা না ওইভাবে করলেও সমস্যা হবে না। মানে সহজ কথা, তোমার মডুলাসের ভিতর যা কিছু থাকবে সবকিছুকে পজিটিভ পজিটিভ বানাই দেবে। তবে উস্তাদের কথা যেটা বললাম, যে আমি ধরো মডুলাসের ভিতর 100 - 20 দিছি। এখন আমার কাছ থেকে তো তুমি শুনছো মডুলাস মাইনাসকে খেয়ে ফেলে, এজন্য 100 - 20 কে তুমি 100 + 20 দিয়ে অ্যান্সার লিখে রাখছো 120। এটা কিন্তু মডুলাসের ধর্ম না, মডুলাস এই কাজ করে না। বরং মডুলাস কি করে জানো? মডুলাস হচ্ছে তোমার ফাইনাল যে রেজাল্টটা পাবে ওই ফাইনাল রেজাল্টের উপর কাজ করে। অর্থাৎ 100 থেকে 20 মাইনাস করার পর তোমার মান আসলো 80। এখন যখন একটা সংখ্যা চলে আসছে তখন মডুলাস তার খেলা দেখাবে যে আমার ভিতরে এখন কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা, শুধুমাত্র 80। এখন 80 কি ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক। যেহেতু ঋণাত্মক শুধু 80 লিখে দাও, সরি সরি, যেহেতু ধনাত্মক তাহলে 80 লিখে দাও। এবার হোয়াট ইফ 20 - 100, এটার মডুলাস কত হবে? তো এখানে আমরা কি করব? আমরা আগে মাইনাসকে চেঞ্জ করব না ভিতরে, আমরা প্রথমে হচ্ছে ভিতরের সম্পূর্ণটার ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমি দেখলাম আমার মডুলাসের ভিতর -80 আসছে। এখন -80 ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক। যেহেতু ঋণাত্মক একে ধনাত্মক বানানো লাগবে, তো 80 বানাই দিলাম। বুঝছো? তো মোটামুটি এই হচ্ছে মডুলাস। বুঝতে পারলাম? ওকে, তাহলে মডুলাসের ভিতরে যা কিছু থাকবে ওই সবকিছু আগে যোগ বিয়োগ গুণ ভাগ করে সিম্পলিফাই করে নেব, একটা সংখ্যা নিয়ে আসবো লাস্টে। ওই একটা সংখ্যার উপর হচ্ছে তোমার মডুলাস আলটিমেটলি অপারেশনটা করবে। হচ্ছে আচ্ছা, এখন ক্যালোরিমিতির মূলনীতিটাও আমরা জেনে গেলাম। ওকে, এবার চলো আমরা ম্যাথ করি। আমার মোটামুটি হচ্ছে তোমার থিওরি শেষ। 3 ক্লাসে আসলে থিওরি শেষ করলাম। এত ক্লাস নেওয়াটা আসলে দরকার ছিল না। আমি যদি বাসায় না থাকতাম তাহলে একটা ক্লাসে মনে করো থিওরি গুলো শেষ করে দিতাম, একটু লম্বা ক্লাস নিয়ে আর কি, 2 ঘন্টার মতো। আচ্ছা, এখন দেখো এখানে একটা সিকিউ দেওয়া আছে। সিকিউতে প্রথম কোশ্চেন যেটা বা ক নাম্বার কোশ্চেন যেটা, ওইখানে লিখে দিছে বরফ বিন্দু কি। এখন এটা তো থিওরিটিক্যাল কোশ্চেন, আমি বলছিলাম তোমাকে যে এটার জন্য আলাদা ক্লাস যদি নেওয়া যায় আমি নেওয়ার ট্রাই করব। বাট বরফ বিন্দু জিনিসটা হচ্ছে, এগুলো কিন্তু খুবই কমন কোশ্চেন, তুমি টেস্ট পেপার যদি একটু উল্টায় দেখো তাহলে এরকম কোশ্চেন পেয়ে যাবা। আচ্ছা, তো বরফ বিন্দু জিনিসটা হচ্ছে আসলে একটা তাপমাত্রা। তাপমাত্রা কোন তাপমাত্রা? তোমার যে তাপমাত্রায়, ও নো, এক মিনিট, যে তাপমাত্রাটায় বিশুদ্ধ বরফ, একটু কেয়ারফুল থাকা লাগবে, বিশুদ্ধ বরফ কিন্তু, বিশুদ্ধ বরফ পানিতে রূপান্তরিত হয় অথবা বিশুদ্ধ পানি বরফে রূপান্তরিত হয়। সো পানি এবং বরফের মধ্যে রূপান্তর ঘটে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি এবং বরফের মাঝে, সেটাই হচ্ছে তোমার বরফ বিন্দু, বা কি এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট, তো ইংলিশে এটাকে কি বলা হয়? ফ্রিজিং বা মেল্টিং পয়েন্ট। তবে এখানে একটু কেয়ারফুল থাকা লাগবে, সেটা হচ্ছে এটা অবশ্যই 1 অ্যাটমসফিয়ার চাপে বা 1 বায়ুমণ্ডলীয় চাপে হওয়া লাগবে। তাহলে 1 বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ এবং পানির মাঝে অবস্থার পরিবর্তনটা হয় বা ট্রানজিশনটা হয়, সেটাই হচ্ছে তোমার বরফ বিন্দু। এরপর শীত প্রধান দেশে পানির পাইপ ফেটে যায় কেন? তো খ নাম্বারের অ্যান্সারটা আসলে তোমার চ্যাপ্টার 5 এন্ড চ্যাপ্টার 6 এই দুইটার কম্বিনেশন। কিভাবে দেখাচ্ছি দেখো।
খ নাম্বারটা যদি আমি বলে দিই, এরপরের গুলাতে কিন্তু আমি ক আর খ সলভ করে দেব না। ওকে, শুধু গ আর খ দেখাবো। এখন খ নাম্বারে বলছে শীত প্রধান দেশে পানির পাইপ ফেটে যায়। এবার আমার একটু কথা বলো, আমার যে কথাটা বলবা সেটা হচ্ছে, এটা তো পানির পাইপ, কঠিন তাই না? এখন তাপমাত্রা যখন বেশি থেকে কমে যায়, এখন শীত প্রধান দেশে কি হয়? শীত প্রধান দেশগুলোতে কিন্তু পানি বরফ হয়ে যায় না? যদি পানি বরফ হয়ে যায় তাহলে বলো আমাকে যে বরফের ঘনত্ব কত? 920 কেজি পার মিটার কিউবের মতো। আমি কিন্তু শিওর না এটা 920 বা 980 হইতে পারে। 920 বা 980 আমি শিওর না, আমার খেয়াল নাই, তুমি একটু দেখে নিও বই থেকে। তারপর রো অফ পানি, পানির ঘনত্বটা কত? পানির ঘনত্ব কিন্তু 1000 কেজি পার মিটার কিউব। এখন এই যে এতটুকু পরিমাণ পাইপ আছে, এই নির্দিষ্ট পরিমাণ পাইপে পানির ভর নির্দিষ্ট না? পানির ভর কিন্তু নির্দিষ্ট, ভর কিন্তু পরিবর্তন হবে না, ভর চেঞ্জ হবে না। ভর যদি নির্দিষ্ট হয় তাহলে যখন পানি থেকে বরফ হচ্ছে, পানি থেকে যখন বরফ হয়ে যাচ্ছে, তখন দেখো তো 1000 কেজি পার মিটার কিউব থেকে 920 কেজি পার মিটার কিউব, অর্থাৎ ঘনত্বটা কমে যাচ্ছে। ঘনত্ব কমে যায়। এখন যদি ঘনত্ব কমে যায় তাহলে কি ঘটবে জিনিসটা দেখো, এখানে এম অফ বরফ ইকুয়াল এম অফ পানি, কারণ ভর চেঞ্জ হইতে পারে না। ওকে, ভর চেঞ্জ হইতে পারবে না। এখন এম অফ বরফ মানে কি? রো অফ বরফ না, ইনটু ভি অফ বরফ, মানে বরফের ঘনত্ব ইনটু বরফের আয়তন। সিমিলারলি ইকুয়াল টু পানির ক্ষেত্রে রো অফ পানি ইনটু ভি অফ পানি। তো এখান থেকে বরফের আয়তন যদি বের করো তাহলে দেখবা 1000 ডিভাইড বাই 920 ইনটু ভি অফ পানি। এবার উপরে মানে ডান পাশে 1000 ডিভাইড বাই 920 যেটা, এটা ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো এটার মান 1 এর চেয়ে বড় আসবে। 1 এর চেয়ে যদি বড় আসে তাহলে বরফের আয়তন পানির আয়তনের চেয়ে বেশি হবে। বরফের আয়তন পানির আয়তনের চেয়ে বেশি হচ্ছে। এবার বরফের আয়তন যদি পানির আয়তনের চেয়ে বেশি হয় তাহলে পাইপের উপর এক্সট্রা চাপ প্রয়োগ করবে না সে, কারণ পাইপের আয়তন তো নির্দিষ্ট, বা পাইপের আয়তন যতটুকু পরিবর্তন হবে সেই পরিবর্তনটা একদম নগণ্য। তাহলে ওই ক্ষেত্রে অতিরিক্ত যে বরফটা তোমার হয়ে যাচ্ছে, অতিরিক্ত আয়তনের বরফ, ওই অতিরিক্ত আয়তনের বরফটা পাইপের উপর এক্সট্রা প্রেসার ক্রিয়েট করবে। এবার ওই প্রেসারটা যদি পাইপটা না নিতে পারে তাহলে পাইপটা একদম ঠাস করে ফেটে যাবে। বুঝছো? এখন বুঝতে পারলা শীতপ্রধান দেশে আসলে পাইপ কেন ফেটে যায়? পানির পাইপ সবসময় কিন্তু ফাটে না, পাইপ যদি খুব শক্তিশালী হয়, শক্তপোক্ত পাইপ হয় তাহলে ফাটবে না। বাট একটু কম দামি পাইপ বা পুরাতন হয়ে গেছে এরকম পাইপ যদি হয় তাহলে সেই পাইপটা আসলে ফেটে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এই হলো খ নাম্বার। এবার গ নাম্বারটা দেখো, যে ম্যাথ গুলো আসলে অ্যাকচুয়ালি আমার করে দেওয়া লাগবে, ক খ তুমি নিজে পড়ে নিতে পারবে। গ নাম্বারটা কিভাবে করব? গ নাম্বারটা কিভাবে করা যায় একটু খেয়াল করে দেখো তো কি বলছে গ নাম্বার কোশ্চেনে। গ নাম্বার কোশ্চেনে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম ভরের তামার পাত্রে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 250 ml পানি রাখা হলো। এবার তাপ আদান প্রদানের ফলে উভয়ের চূড়ান্ত তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাপ দেওয়ার ফলে পানির আপাত প্রসারণ এত, আয়তন প্রসারণ সহগ এত, ঘনত্ব এত বিবেচনা করা হলো। ওকে, এবার গতে বলছে কি ব্যবহৃত পানির প্রকৃত প্রসারণ কত। এবার আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ এবং পাত্রের প্রসারণ আমরা থার্ড লেকচারে পড়ছি না? যদি পড়ে থাকি গ নাম্বারটা তোমার হোমওয়ার্ক থাকবে, তাহলে আমি গ করে দেবো না, আমি করে দেবো তোমাকে ঘ। দেখো ঘতে কি বলছে, উক্ত ঘটনায় চূড়ান্ত তাপমাত্রা আরো 8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে অতিরিক্ত কতটুকু তাপের প্রয়োজন হবে, সরি পানির প্রয়োজন। ওকে, আচ্ছা, তোমাকে দেওয়া আছে কি, যেগুলো দেওয়া আছে ওগুলো সাইড নোট দিয়ে লিখে ফেলো। আগে সাইড নোট দিয়ে লিখে ফেলো, তারপর কি করা যাবে সেটা দেখা যাবে।
তো দেওয়া আছে হলো তোমার টি অফ কপার 25°C, তারপর তামার পাত্রের ভর অর্থাৎ এম অফ কপার এটা হচ্ছে 500 গ্রাম বা 0.5 কেজি। 500 গ্রাম 0.5 কেজি কিভাবে হয় এটা তো জানো। ওকে, এরপর টি অফ ওয়াটার বা পানির তাপমাত্রা কত দেওয়া আছে, আদি তাপমাত্রাটা 75°C, আর কতটুকু পানি রাখা হয়েছে এম অফ ওয়াটার এটা কিন্তু 250 ml। এবার একটা জিনিস দেখো, আমি চ্যাপ্টার 5-এ বলছিলাম তোমাকে 1 লিটার পানি মানে হচ্ছে 1 কেজি পানি। 1 লিটার পানি ইকুয়াল 1 কেজি পানি। 1 লিটার পানি 1 কেজি পানি হইলে 1 লিটার মানে তো 1000 ml। 1000 ml পানি ইকুয়াল 1 কেজিকে লিখতে পারি 1000 গ্রাম পানি। ঠিক আছে, এখান থেকে দেখো তো 250 ml পানি ইকুয়াল 250 গ্রাম পানি না? তাহলে এম অফ ওয়াটার 250 গ্রাম বা 0.25 কেজি। পানির ভরটা দেওয়া আছে 0.25 কেজি। এখন বলছে কি যে তাপ আদান প্রদানের ফলে উভয়ের চূড়ান্ত তাপমাত্রা 65°C হলো। ঠিক আছে, উভয়ের চূড়ান্ত তাপমাত্রা 65°C। তাহলে চূড়ান্ত তাপমাত্রা আরো 8°C বৃদ্ধি করতে কতটুকু অতিরিক্ত পানির প্রয়োজন হবে। এবার প্রথম যে ডেটাটা দেওয়া আছে ওই ডেটা থেকে কিন্তু তুমি একটা ইনফরমেশন পাবা। কি ইনফরমেশন? আপেক্ষিক তাপ রিলেটেড ইনফরমেশন। তো তুমি লিখে ফেলো ক্যালোরিমিতির মূলনীতি, কারণ এখানেও তো তাপ গ্রহণ আর বর্জন হচ্ছে, তাই না? কম তাপমাত্রার বস্তু থেকে বেশি তাপমাত্রার বস্তু, না সরি, বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে তাপের সঞ্চালন ঘটবে। তো ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে গৃহীত তাপের পরম মান এবং বর্জিত তাপের পরম মান সমান। সো গৃহীত তাপ ইকুয়াল হচ্ছে বর্জিত তাপ। এবার গৃহীত তাপ, তাপটা গ্রহণ কে করবে? যার তাপমাত্রা কম, অর্থাৎ কপার করবে। তাহলে কপারের গৃহীত তাপ হবে কপারের ভর, কপারের আপেক্ষিক তাপ ইনটু ইনটু কপারের শেষ তাপমাত্রা। কপারের শেষ তাপমাত্রা কত? শেষ তাপমাত্রা কিন্তু 65°C। এটাকে আমরা টি ধরি, তাহলে টি মাইনাস টিসি। অলরাইট, এবার রাইট হ্যান্ড সাইডে কি হবে? রাইট হ্যান্ড সাইডে হচ্ছে বর্জিত তাপ। এবার বর্জিত তাপ কি হবে দেখো তো। বর্জিত তাপ তো পানি তাপ বর্জন করতেছে, সো এম ডাব্লিউ ইনটু পানির আপেক্ষিক তাপ এস ডাব্লিউ। ডেল্টা টি কত? শেষ তাপমাত্রা 65 মাইনাস আদি তাপমাত্রা, তো শেষ তাপমাত্রা 65 যে ওইটাকে তো আমরা টি বলছিলাম, মাইনাস আদি তাপমাত্রা। আদি তাপমাত্রা কত? আদি তাপমাত্রা হচ্ছে তোমার টি ডাব্লিউ বা 75°C। টি ডাব্লিউ। আচ্ছা, তো এখান থেকে যদি ক্যালকুলেট করো, তাহলে কি আসবে জানো? দেখো এমসি কত? 0.5, এসসি আমরা জানি না, টি মাইনাস টিসি কত আসে? 65 থেকে যদি 25 যায় থাকবে 40 ইকুয়াল পানি হচ্ছে 0.25। এস ডাব্লিউ আমরা জানি বাট আপাতত লিখবো না। এখন টি কত? টি হচ্ছে 65, টি ডাব্লিউ কত? টি ডাব্লিউ হচ্ছে তোমার 75। সো এটা -10 আসতেছে, -10 চলে আসতেছে না? বাট আমরা তো নিব পরম মান, এই জন্য এটা +10 হয়ে যাবে। বুঝছো? ঠিক আছে, এখন ম্যাথগুলো সলভ করার জন্য আরো সহজে কিভাবে করা যায় এটা পরবর্তী ম্যাথগুলোতে আমি তোমাকে দেখাই দিব। এটাতে আপাতত দেখো যে +10 হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এবার কি করো, এবার তুমি এস ডাব্লিউ এন্ড এস সি এর অনুপাত নির্ণয় করো। অনুপাত কিভাবে নির্ণয় করবা? যে এস ডাব্লিউ কে রাইট হ্যান্ড সাইডে রাখো, দেন ওইটাকে এস সি দিয়ে ভাগ করে দাও, তাহলে এস ডাব্লিউ ডিভাইড বাই এস সি চলে আসলো। বাকি সবগুলাকে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও, তাহলে এখান থেকে এস ডাব্লিউ ডিভাইড বাই এস সি আসবে 0.5 ইন্টু 40 ডিভাইডেড বাই 0.25 ইন্টু 10।
অর কত আসে দেখো তো, 8, এখান থেকে 8 আসতেছে, সো ইকুয়াল টু 8 আসে। এটার কিন্তু কোনো একক হবে না, কারণ উপরে আপেক্ষিক তাপ, নিচে আপেক্ষিক তাপ, দুইটা একক কাটাকাটি যাবে। তো SW ডিভাইড বাই SC ইকুয়াল হচ্ছে 8 পেয়ে গেছি। এবার আমাকে বলছে কি চূড়ান্ত তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে। তাহলে 8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে পরিবর্তিত চূড়ান্ত তাপমাত্রাটা কত হবে আমাকে এখান থেকে বলো তো। পরিবর্তিত চূড়ান্ত তাপমাত্রা পরিবর্তিত চূড়ান্ত তাপমাত্রা এটা ইকুয়াল আদি চূড়ান্ত তাপমাত্রা 65, তার সাথে আরো 8 ডিগ্রি সেলসিয়াস যোগ হবে না, বা 73 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন এই 73 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পরিবর্তিত চূড়ান্ত তাপমাত্রা। এখন তাপমাত্রা যখন 8 ডিগ্রি সেলসিয়াস আরো বৃদ্ধি করা হয়েছে, পরিবর্তিত চূড়ান্ত তাপমাত্রা, তখন এক্সট্রা কত কেজি পানি লাগবে এটা আমাকে বের করতে বলছে। এখন দ্বিতীয়বার আবার আমরা ক্যালোরিমিতির মূলনীতিটা অ্যাপ্লাই করি। আবার গৃহীত ইকুয়াল বর্জিত। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় আবার গৃহীত ইকুয়াল বর্জিত লিখো না, তোমরা লিখবা হচ্ছে এইভাবে, আমি এখানে যেভাবে লিখছি এইভাবে, গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ। এখন আদি তাপমাত্রা তো আমরা চেঞ্জ করি নাই, আদি তাপমাত্রা কিন্তু কপারের 25 এন্ড পানির 75 রয়েছে। যদি তাই থাকে তাহলে তাপমাত্রা তাপ এখনো কপারই গ্রহণ করবে, কিন্তু কপারের ভর তো চেঞ্জ করবো না, এমসি এসসি। এখন বলো তো তাপমাত্রা পরিবর্তন কত, এটা কি, এটাকে আমরা বলো টি প্রাইম দিই, তাহলে টি প্রাইম মাইনাস টিসি হবে না, ইকুয়াল বর্জিত তাপ কত হবে, এম ডাব্লিউ এস ডাব্লিউ, আমরা এখানে কি লিখবো, টি বলো ডাব্লিউ মাইনাস টি প্রাইম। টি ডাব্লিউ মাইনাস টি প্রাইম লেখার কারণ হচ্ছে আমাদের টার্গেট পজিটিভ ভ্যালু নিয়ে আসা, আমাদের টার্গেট হচ্ছে পজিটিভ ভ্যালু নিয়ে আসা। এখন পজিটিভ ভ্যালু যদি আনতে চাই, এম তো অলওয়েজ পজিটিভ, এস ও পজিটিভ, তাহলে অবশ্যই তাপমাত্রার যে পার্থক্য এটা পজিটিভ হওয়া লাগবে। এখন তাপমাত্রার পার্থক্য পজিটিভ আনতে চাইলে আমাকে বড় মান থেকে ছোট মানটাকে মাইনাস করা লাগবে। এখন পানির তাপমাত্রা যে বড় এন্ড চূড়ান্ত তাপমাত্রা যে ছোট হবে, এটা বোঝার একমাত্র ওয়ে হচ্ছে তোমার এই লাইনটা। এই লাইনটাতে কি বলছে, কম তাপমাত্রার একটা বস্তুর সাথে বেশি তাপমাত্রার একটা বস্তু মিশাইছো, তাহলে অবশ্যই বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর ঘটবে, এবং তাপের স্থানান্তর ততক্ষণ পর্যন্ত ঘটবে যতক্ষণ পর্যন্ত দুইজনের তাপমাত্রা সমান না হয়। এখন দুইজনের তাপমাত্রা সমান হইতে হইলে এ 25 ডিগ্রি থেকে বাড়বে আর এ 75 থেকে কমবে না, 75 থেকে কিন্তু কমতেছে, তাহলে ফাইনাল টেম্পারেচার টি প্রাইম যেটা ওটা 75 থেকে কম আসতেছে। দেখো আসলে 75 থেকে কমই আসছে 73। ওকে, আচ্ছা, এখন এখান থেকে দেখো এম ডাব্লিউ প্রাইম হবে, এটা কেন, কারণ এটা তো আমার পরবর্তীতে কতটুকু ভর লাগতেছে ওই ভরের পরিমাণটা আসলে এম ডাব্লিউ। ঠিক আছে, ওকে, মানে এখান থেকে এমসি কত, 0.5 ইন্টু এসসি হচ্ছে, এসসি এর মতো থাকবে টি প্রাইম মাইনাস টি মানে 73 মাইনাস টিসি কত 25 ইকুয়াল এম ডাব্লিউ প্রাইম, এটা আমরা নির্ণয় করব, এস ডাব্লিউ থাক, আর এখান থেকে আমরা কি করব, টি ডাব্লিউ মাইনাস টি প্রাইম, বা এটা 75 মাইনাস 73। এবার তোমার জাস্ট একটা স্টেপ বাকি রয়েছে, ওই স্টেপটা করলে ম্যাথটা শেষ। কি স্টেপটা বাকি রয়েছে দেখো, কোন স্টেপ বাকি রয়েছে, এই পর্যন্ত কেটে দিচ্ছি, এইটুকু আমার থাকবে আগের পেজ থেকে। সরি, এইটুকু হচ্ছে থাকবে, এখানে চলে আসলো, এটা তো প্রিভিয়াস পেজ থেকে আমরা পেয়েছি। এখন এখান থেকে তোমার টার্গেট কি আসলে, এম ডাব্লিউ প্রাইম বের করা না, তাহলে এখান থেকে একটা কাজ করো,
0.5 ইন্টু 73 মাইনাস 25 ইকুয়াল এম ডাব্লিউ প্রাইম থাক এস ডাব্লিউ ডিভাইড বাই এস সি, অর্থাৎ এস সি কে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম, তখন এরকম ফরম্যাটে আসলো। এরকম ফরম্যাটে আনার কারণ হচ্ছে আমরা কিন্তু এস ডাব্লিউ ডিভাইড বাই এস সি এর মানটা জানি 8, তো এটাই ব্যবহার করার জন্য। আচ্ছা, তো এখান থেকে দেখো তো এম ডাব্লিউ প্রাইমের মান তুমি ডিরেক্টলি বের করতে পারবে না। এম ডাব্লিউ প্রাইম এটার মানটা হচ্ছে 8, তো যদি বের করতে পারো তাহলে বলো তো এখান থেকে কত আসে। 0.5 ইন্টু 73 থেকে 25 মাইনাস করলে কত আসে। 75 থেকে 25 গেলে থাকে হচ্ছে 50, আরো 2 কম, তাহলে 48। ঠিক আছে, দেখি তো 8 আর 5 13, হাতে থাকে 4 এর 5 আর 2 7। ঠিক আছে, 0.5 ইন্টু 48 ডিভাইডেড বাই কত দেখো তো, 8 ইন্টু 2, এখান থেকে কত আসে। 0.5 ইন্টু 48, এখানে আসবে 24। তো 24 ডিভাইড বাই 8 ইন্টু 2, 8 কে 24 দিয়ে কাটলে থাকে 3, তো এম এর ভ্যালু আসে 1.5 কেজি। এখন এই যে এম প্রাইম এর ভ্যালু পাইলাম, এম ডাব্লিউ প্রাইম, এটা পানির পরিবর্তিত ভর না, কিন্তু কোশ্চেনে বলছে কি অতিরিক্ত কতটুকু পানির প্রয়োজন হয়। তাহলে অতিরিক্ত পানির পরিমাণ যদি বের করতে চাও, তাহলে পরবর্তীতে কতটুকু লাগছে ওইটা থেকে আগে কতটুকু লাগছে এটা বের করে ফেলে দিতে হবে, তাই না। অতিরিক্ত পানি 1.5 মাইনাস 0.25 বা 1.25 কেজি, এতটুকু পানি লাগছে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এখন এখানে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ক্যালকুলেশন মিস্টেক থাকতে পারে, যে আমি যোগ বিয়োগ গুণ ভাগে ভুল করে থাকতে পারি, কারণ সবকিছু তো মুখে মুখে হিসাব করলাম, এই জন্য। তো ক্যালকুলেশন মিস্টেক থাকতে হবে না, আসলে থাকতে পারে। তো তুমি একটু কাইন্ডলি এই ক্যালকুলেশনটা পুরোপুরি আবার চেক দিও, বাট প্রসেস যেটা দেখাইছি প্রসেস একদম এটাই, একদম এই প্রসেস ফলো করে আগাও। ওকে, এবার পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথটাতে বলছে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা নির্ণয় করো গ নাম্বারে, আর ঘ নাম্বারে বলছে সর্বোচ্চ কতটুকু বরফকে গলাতে সক্ষম হবে। আচ্ছা, তো এখানে দেখো এটা একটা ভালো কোশ্চেন, তবে ভালো কোশ্চেন হলেও এখানে একটা জিনিস বুঝতে হবে তোমার। তো কি বুঝতে হবে এটা আমি বলতেছি, প্যারা নাই, বাট কোশ্চেনটা আগে পড়া যায়, আমরা তো কোশ্চেনই পড়লাম না এখনো। এখানে বলছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 500 গ্রাম বরফকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 কেজি পানিতে মেশানো হলো। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে এটা, বরফ ও পানির আপেক্ষিক তাপ এটা। এখন কোশ্চেন হচ্ছে গ নম্বরে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা নির্ণয় করো। এখন ক্যালোরিমিতির মূলনীতির টাইপ যতগুলো ম্যাথ আছে ওগুলো ম্যাথ সলভ করার জন্য আমি একটা প্রসেস বলে দিই তোমাকে। এখানে রাখবা বস্তু এ, কোন বস্তুটা, বস্তুটা রাখবা কম তাপমাত্রা, একদম ইজি হয়ে যাবে তোমার ম্যাথ করা। এরপর ডান পাশে রাখবা হচ্ছে বস্তু বি, কোন বস্তুটা, যে বস্তুটার তাপমাত্রা বেশি তাপমাত্রা। এবার যখন এ এবং বি কে মেশাবা তখন কি হবে, এ এবং বি কে মিশাইলে এ এর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে না, আর বি এর তাপমাত্রা ধীরে ধীরে কমবে, কমে 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 একটা লেভেলে আসবে, যে লেভেলে হচ্ছে দুইজনের তাপমাত্রা সমান থাকবে। এটাই তো হয়, তাই না। তাপমাত্রার সংজ্ঞা থেকে আমরা কি বলছিলাম, যে তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা, যেটা নির্দেশ করে যে দুইটা বস্তু যদি তাপীয় সংস্পর্শে আসে তাহলে কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে তাপের স্থানান্তর হবে, এবং ওই তাপের স্থানান্তরটা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত না তাদের তাপমাত্রা সমান হয়। তাপমাত্রা সমান হবে অবশ্যই দুইটাকে মিশাইলে। তাহলে এ যেহেতু কম তাপমাত্রা, এ তাপ গ্রহণ করে তাপমাত্রা বাড়বে, বি বেশি তাপমাত্রা, এই জন্য তাপ ছেড়ে দিয়ে তাপমাত্রা কমে যাবে।
আলটিমেটলি তাপ একটার বেড়ে আরেকটার কমে একটা স্পেসিফিক লেভেলে আসবে, যেই লেভেলে হচ্ছে দুইজনের তাপমাত্রা সমান থাকবে। এন্ড এই তাপমাত্রাকে বলতেছি আমরা এবি মিশ্রণের তাপমাত্রা। মিশ্রণের তাপমাত্রা। তো এবি মিশ্রণের যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটাকে ধরো আমরা নাম দিলাম টি, এটাকে টি দিয়ে প্রকাশ করলাম। এবার এ এর যে তাপমাত্রা, এটা ধরলাম টি এ, বি এর যা যে তাপমাত্রা ওইটাকে ধরলাম টি বি। এবার আমাকে বলো তো, ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে এ কর্তৃক গৃহীত তাপ আর বি কর্তৃক বর্জিত তাপ সমান না? তাহলে তোমার এ কর্তৃক তাপ যেটা হচ্ছে গৃহীত, এই গৃহীত তাপের মান বি কর্তৃক বর্জিত তাপের সমান। এবং আমি বলছিলাম পরম মানের সমান, অর্থাৎ পরম মানটা নিতে হবে। এবার যদি পরম মান নেই তাহলে দেখো তো কিউ এ ইকুয়াল কি আসে? কিউ এ ইকুয়াল কিন্তু আসবে এম এ এস এ। ডেল্টা টি কত আসবে? ডেল্টা টি কিন্তু সে শেষে কত হচ্ছে, অর্থাৎ টি মাইনাস টি এ এরকম আসে। আচ্ছা, ইকুয়াল রাইট অ্যান্সারে কি এম বি এম বি এস বি। এখন এটার বর্জিত তাপ কত আসবে? বর্জিত তাপটা আসবে হচ্ছে তোমার টি বি মাইনাস টি। বুঝছো? জাস্ট এইটুকুই মনে রাখিও যে বেশি তাপমাত্রার যে বস্তুটা, ওই বস্তুর ক্ষেত্রে তাপমাত্রাটা বা তাপমাত্রার পার্থক্য নির্ণয় করব বড় থেকে ছোট, আর কম তাপমাত্রার যেটা ওইটাও বড় থেকে ছোট তাপমাত্রাটা পার্থক্য নির্ণয় করব, বড়টা থেকে ছোটটা মাইনাস করব। এবার কম তাপমাত্রার বস্তুর ক্ষেত্রে বড় তাপমাত্রাটা হয় শেষ তাপমাত্রা, আর বেশি তাপমাত্রার বস্তুর ক্ষেত্রে বড় তাপমাত্রা হয় তার আদি তাপমাত্রা। এতটুকু জিনিস যদি মনে রাখো তাহলে ক্যালোরিমিতির মূলনীতির কোনো ম্যাথে তুমি ইনশাল্লাহ আটকাবা না। ঠিক আছে, জাস্ট ট্রাস্ট মি, কোনো ম্যাথে আটকাবা না। এখন চলো ম্যাথগুলা করা যাক। গ নাম্বার দেখো কি বলছে, মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত? এখানে দেখো কি হয়েছে, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম বরফ। তো বরফ হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, ভর হচ্ছে 500 গ্রাম। ঠিক আছে না? 500 গ্রাম বরফ, 500 গ্রাম বরফ। আচ্ছা, 1 মিনিট, আমার নোট একটা ঝামেলা করতেছে একটু। তো এটার ভর হচ্ছে 500 গ্রাম, 500 গ্রাম। ওকে, এখন এখানে অবস্থার পরিবর্তনটা কিভাবে হবে? অবস্থার পরিবর্তন কিন্তু এইভাবে হবে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানির সাথে মেশানো হয়েছে। তো সো আমার প্রথমে কি হবে, প্রথমে হবে হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে এটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। তো এটা কিন্তু বরফ। এরপর যদি সে এনাফ তাপ পায় তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হবে। এরপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আলটিমেটলি T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মিশ্রণে পরিণত হবে। এখন এই মিশ্রণের তাপমাত্রাটা হবে অবশ্যই তোমার যে বেশি তাপমাত্রার পানি ছিল, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, ওই তাপমাত্রার পানির যে কম তাপমাত্রায়, অর্থাৎ তাপের ফ্লোটা হবে এরকম ভাবে -5 থেকে 0, 0 থেকে 0, 0 থেকে টি, আর এদিকে হচ্ছে 30 থেকে টি। বুঝছো? তো তোমার বরফ গলার ফ্লোটা হবে এরকম। কখন এরকম ফ্লোটা? তখন হবে যখন তোমার যে পানিটা আছে বা বেশি তাপমাত্রার বস্তু আছে, ওই বেশি তাপমাত্রার বস্তুটা এনাফ তাপ সরবরাহ করতে পারে বরফকে গলানোর জন্য। এখন গতে বলছে কি মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা, যেহেতু মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রাটা বের করতে বলছে, তাহলে এখান থেকে আমাকে ইন্ডিভিজুয়ালি গৃহীত তাপ এবং বর্জিত তাপ কত হয় এটা বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, গৃহীত তাপ কত হবে? গৃহীত তাপ তো অবশ্যই বরফ গ্রহণ করবে, তাহলে কিউ ধরলাম এ। কিউ এ এর মান কিন্তু কি হচ্ছে, সে টোটাল 4 ধাপে তাপ গ্রহণ, 3 ধাপে তাপ গ্রহণ করতেছে। কোন কোন 3 ধাপে? একটা হচ্ছে Q1, এটা Q2,
এটা হচ্ছে Q3। তাহলে তাপ গ্রহণ করতেছে QA ইকুয়াল Q1 প্লাস Q2 প্লাস Q3। আর বর্জিত তাপটা কত হবে বলতো? বর্জিত তাপ ধরলাম এটা QB। এই বর্জিত তাপটা কিন্তু এক স্টেপে হইতেছে, যে পানি থেকে আমরা ধরে নিচ্ছি পানিই থাকতেছে, এটা ধরলাম। এখন পানি থেকে অ্যাকচুয়ালি যে পানি থাকবে এমনটা নাও হইতে পারে, পানি থেকে বরফ হওয়ার সম্ভাবনা আছে। কখন? যখন বরফের পরিমাণটা অনেক বেশি হবে। ওইটা আইডিয়া করা যাবে, কিভাবে করবা এরপর আমি একটা ম্যাথ বানাই দিব, ওইটা দেখলে বুঝতে পারবা। আপাতত এই ম্যাথে ফোকাস করি। তাহলে কিউবিটা কিন্তু শুধু কি কিউবি নিজেই, বা আমরা এটাকে যদি MW বলি, এটাকে MIs বলি, তাহলে কিউবিটা হবে MW SW, ডেল্টা টি হচ্ছে 30 মাইনাস টি। 30 মাইনাস টি কেন লিখলাম এখানে সেটা আমি এক্সপ্লেন করছি অলরেডি। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে মানগুলো বসাই দেব। MW কত? 4, SW 4200, 30 মাইনাস টি। এটা ঠিক আছে? ঠিক আছে। এবার গৃহীত তাপটা নিয়ে একটু ক্যালকুলেশন করি, দেখি তো গৃহীত তাপে কি আসে। প্রথমত তো Q1, Q1 এর মান কত হবে বলো তো? Q1 আসলে 500 গ্রাম ভরের বরফ -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাইতে যে পরিমাণ তাপ সে গ্রহণ করছে সেটা না। তাহলে Q1 ইকুয়াল আসবে হলো তোমার বরফের ভর, অর্থাৎ MI, বরফের আপেক্ষিক তাপ SI, তাপমাত্রার পার্থক্য কত? 0 মাইনাস -5। হ্যাঁ, এখানে একটু কেয়ারফুল থাকা লাগবে। 0 এটা কিন্তু মাইনাস পার্থক্যের জন্য, আর -5 হচ্ছে তার আদি তাপমাত্রা। এরপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে না। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হচ্ছে, তখন কি সেখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে? অবশ্যই না। সেখানে কি হচ্ছে তাহলে? অবস্থার পরিবর্তন হচ্ছে। অবস্থার পরিবর্তন যদি হয় তাহলে আমাদের সুপ্ত তাপের কনসেপ্ট আনা লাগবে না, বা আমরা যতটুকু তাপ দিচ্ছি ওই তাপটা সুপ্ত তাপ হিসেবে গৃহীত হচ্ছে। তাহলে তখন আমার সূত্রটা কি আসবে? যে MILF। ঠিক আছে? এ পর্যন্ত ঠিক আছে? ওকে। এরপর তৃতীয় ধাপে Q3, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মিশ্রণের পানি আর কি। এটা কি হবে? এটা হবে হচ্ছে বরফের ভর কেন? কারণ MI ভরের বরফই আসলে পানিতে রূপান্তরিত হয়েছে। এখন ভরের তো চেঞ্জ হবে না, এই জন্য MI ভরের পানি গঠন করছে। MI ভরের বরফ থেকে MI ভরের পানি তৈরি হয়েছে। এখন MI এর সাথে S যেটা, এই Sটা কিন্তু আবার SI হবে না, এটা হবে SW। কারণ কি? কারণ এখন তো বস্তু তোমার পানি, তাই না? পানি যদি হয় তাহলে অবশ্যই পানির আপেক্ষিক তাপ ব্যবহার করা লাগবে। আচ্ছা, তো MS, এরপর ডেল্টা টি কত হবে? বড়টা থেকে ছোটটা, সো T-0। এবার ক্যালোরিমিতির মূলনীতি কি বলে? ক্যালোরিমিতির মূলনীতি বলে হচ্ছে গৃহীত তাপ আর বর্জিত তাপের পরম মান সমান হবে, অর্থাৎ QA ইকুয়াল QB হবে। QA ইকুয়াল যদি QB হয় তাহলে এখান থেকে তুমি মানগুলা বসাই দাও। দেখো এই তিনটা থেকে MI টা কমন নিতে পারবে, তাহলে MI কমন নাও। কমন নিলে কি থাকবে? SI ইন্টু 5 প্লাস LF প্লাস SW ইন্টু T। ঠিক আছে? ইকুয়াল বর্জিত তাপ কত? 4 ইন্টু 4200 ইন্টু হচ্ছে 30 মাইনাস T। ঠিক আছে তো? ঠিক আছে না? আচ্ছা, এবার তুমি ভরের মানটা বসাও। MI বলো তো কত? MI এর মানটা কিন্তু দেওয়া আছে কোশ্চেনে 500 গ্রাম,
বা 0.5 কেজি। তো বসাই দাও মানটা 0.5 কেজি। এরপর SI মানে কত? বরফের আপেক্ষিক তাপ 2100 ইন্টু 5 প্লাস LF মানে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এটা কত বলো তো? বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ মনে রাখতে বলছিলাম না? 3.36 ইন্টু 10⁵ এবার এটা যেহেতু গৃহীত তাপ এজন্য কিন্তু প্লাস হইতেছে, ঠিক আছে না? আচ্ছা, এরপর প্লাস SW কত? 4200, টি হচ্ছে টি এর মতো থাক, ইকুয়াল 4 ইন্টু 4200 ইন্টু হচ্ছে 30 মাইনাস টি। এখন এইখান থেকে যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেটরে ডিরেক্ট মান বসাই দিয়ে ভ্যালু বের করে ফেললেও হবে। তো যদি ক্যালকুলেট করো তাহলে আলটিমেটলি টি এর ভ্যালুটা পেয়ে যাবা। তো আমি আমার ক্যালকুলেটরে একটু সলভ করে দেখি কত আসে। 0.5 ইন্টু হচ্ছে তোমার 2100 ইন্টু 5 প্লাস 3.36 ইন্টু 10⁵ প্লাস হচ্ছে 4200 টি। টি তো দেওয়া যায় না ক্যালকুলেটর, এই জন্য এক্স দিলাম, ইকুয়াল হচ্ছে 4 ইন্টু 4200 ইন্টু 30 মাইনাস টি মানে এক্স। তারপর শিফট ক্যালক, এক্স এর ভ্যালু চলে আসছে বা টি এর ভ্যালু চলে আসছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তোমার মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা যেটা বলে, এটাই অ্যান্সার। বুঝছো? এখন তোমার কোশ্চেনে মানে একটা কোশ্চেন অ্যারাইজ হইতে পারে মনে, যে সর্বোচ্চ কথাটা কেন মেনশন করবে? সর্বোচ্চ কথাটা মেনশন করার কারণ হচ্ছে যে সর্বোচ্চ দ্বারা এটা বোঝাইতে চাইছে স্যাররা যে কোনো তাপ যে অপচয় হয়নি, কোনো তাপ যে অপচয় হয়নি, এটা ধরে যাতে ম্যাথটা সলভ করো। তো এটা দ্বারা আসলে সর্বোচ্চ তাপমাত্রা বোঝানো হয়েছে। এখন কিছু পরিমাণ তাপ যদি ধরো অপচয় হয়ে যেত, যেমন তোমার পাত্রকে গরম করতে ব্যবহার হইতো অথবা অন্য কোনো ভাবে বাতাসে বিলীন হয়ে যেত তাপ, তখন কিন্তু তাপমাত্রাটা সর্বোচ্চ তাপমাত্রা পেত না, কারণ কিছু হিট লস হয়ে গেছে না অলরেডি। তখন টি এর ভ্যালু কিন্তু একটু কম আসতো 17.5 থেকে। তো যদি কম আসে সামহাও, ওইটা তোমার কোশ্চেনে বলা থাকবে বা কন্ডিশন দেওয়া থাকবে। বাট কিছুই যদি বলা না থাকে অথবা এরকম কথা বলা থাকে সর্বোচ্চ, তখন আমরা বাই ডিফল্ট ধরে নেব, কি যে কোনো তাপের অপচয় হয়নি। আচ্ছা, এখন এখানে দেখো আমি একটা ভুল করছি, একটা ছোট্ট ভুল করছি। সেটা হচ্ছে সুপ্ত তাপটা 3.36 ইন্টু 10⁶ বসাইছি। এটা কিন্তু বসানো যাবে না এমন না, এটা বসানো যাবে যদি তোমার কোশ্চেনে এই যে ভ্যালুটা দেওয়া না থাকে, তাহলে ব্যবহার করা যাবে, আদারওয়াইজ ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করো 3.36 তারা মার্ক কেটে দিবে। কারণ কারণ কোশ্চেনে কিন্তু অলরেডি বলেই দেওয়া আছে তুমি ব্যবহার করো, তোমাকে আমি দিয়ে দিছি একটা মান, এই মানটা ব্যবহার করো। এই জন্য 3.36 হবে না, এখানে 3.34 হবে। এগুলো খুবই কমন মিস্টেক, কারণ আমি ক্লাসে এই মিস্টেক গুলো করতেছি, মানে এটা তোমাদের জন্য কাইন্ড অফ প্লাস পয়েন্ট। কারণ ভুল নিজে করলে বা ভুল করতে দেখলে মানুষ সতর্ক হয় একটু বেশি। আচ্ছা, তো আমি এখান থেকে আবার একটু ছোট্ট করে ক্যালকুলেশনটা করে ফেলি। 3.36 এর জায়গায় 3.34, তো খুব বেশি চেঞ্জ আসে নাই কিন্তু। 17.5 আসছিল আমার আগের বার, এখন এখন আসছে হচ্ছে 17.553 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত তোমার এটার গ নাম্বার। এবার ঘ নাম্বারটা দেখো কি বলছে। ঘ নাম্বারে বলছে হচ্ছে সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে সক্ষম হবে। ডুপ্লিকেট পেজ। এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা তোমার একটু কেয়ারফুল থাকা লাগবে, যে বিষয়টা তোমার জানা লাগবে আসলে ঘ নাম্বারটা সলভ করার জন্য। আমি বাকি সবকিছু মুছে দিচ্ছি। গিভ মি অ্যারাউন্ড 10 সেকেন্ডস। 10 সেকেন্ডসও লাগবে না, আরো কম সময়ে হয়ে যাবে, হোপফুলি কম সময়ে হয়ে যাবে।
এই তো শেষ। এবার চলো আমরা ঘ নাম্বারটা সলভ করি। বলছে হচ্ছে পানি সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে সক্ষম হবে। এই কোশ্চেনটা সলভ করার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে পানি, ঠিক আছে, পানি পানি ওয়েট, প্রচুর বাগ দেখা দিচ্ছে তোমার নোট অ্যাপটাতে। আচ্ছা, তো যেহেতু বলছে পানি সর্বোচ্চ কতটুকু বরফকে গলাতে সক্ষম হবে, এর মানে হচ্ছে এটাই যে পানি বরফে রূপান্তরিত হবে না। এই জিনিসটা জাস্ট বোঝা লাগবে, তাহলেই হবে। পানি বরফে রূপান্তরিত হবে না, বরং বরফ হচ্ছে পানিতে রূপান্তরিত হবে। এখন কতটুকু বরফ পানিতে রূপান্তরিত হবে সেটাই বের করতে হবে। আচ্ছা, এখন উদ্দীপকে যে পানিটা দেওয়া আছে, ওই পানিটার ভর কত? 4 কেজি। ওই পানির তাপমাত্রা 30°C। তো চলো আমরা ফ্লো চার্টটা একটু লিখে ফেলি, তাপমাত্রা কিভাবে ফ্লো হচ্ছে বা তাপ কিভাবে ফ্লো হচ্ছে। তো এটা 30°C তাপমাত্রার 4 কেজি পানি, সে কিন্তু তাপ বর্জন করবে। এবার সে কতটুকু তাপ বর্জন করতে পারবে সেটা হচ্ছে আমাদের বিষয়। গিভ মি a minute, send to back. ওকে, এখন কতটুকু তাপ বর্জন করতে পারবে সেটা হচ্ছে বিষয়। এখন পানি তার অবস্থা পরিবর্তন ব্যতীত সর্বোচ্চ কতটুকু তাপ বর্জন করতে পারবে বা কতক্ষণ তাপ বর্জন করতে পারবে? যতক্ষণ না পানির তাপমাত্রাটা 0°C চলে আসতেছে। বুঝলা? জাস্ট এই জিনিসটা যদি বুঝো, বাকি কাজ একদম ইজি তোমার জন্য। একদম মানে এই ম্যাথটা ইজিয়েস্ট ম্যাথ। তোমাকে কোশ্চেনে বলছে পানি সর্বোচ্চ কতটুকু বরফকে গলাতে সক্ষম হবে। তার মানে আসলে তোমার পানি সর্বোচ্চ কতটুকু তাপ সে বর্জন করতে পারতেছে, ওই বর্জনকৃত তাপটা লাগবে। তারপর ওই বর্জনকৃত তাপ বরফকে দিলে কতটুকু বরফ গলতেছে এটা বের করতে হবে। ঠিক আছে না? ঠিক আছে কি? আচ্ছা, যদি ঠিক থাকে এবার বরফের কাহিনীটা লিখো। বরফ কি -5°C ছিল না ইনিশিয়ালি? -5°C থেকে তো শুরু করছি, কিন্তু কোশ্চেনে যেমন দেওয়া ছিল এখন 500 গ্রাম, এখন আমরা 500 গ্রাম দিব না, এখন আমরা বলবো এম আইস। কারণ এম আইসটা হচ্ছে তোমার সর্বোচ্চ বরফের ভর, যেই পরিমাণ বরফকে 30°C তাপমাত্রা পানি অ্যাকচুয়ালি গলাইতে সক্ষম হবে। এবার এম আই ভরের 5 কেজি, সরি -5°C তাপমাত্রার বরফ প্রথমে 0°C তাপমাত্রার বরফে পরিণত হবে না, তারপর সেটা কি হবে? তারপর সেটা কিন্তু 0°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত হবে। বুঝছো? তাহলে এখানে গৃহীত তাপ কিন্তু 2 স্টেপে গৃহীত হইতেছে, Q1 এবং Q2। আর বর্জিত তাপ ধরলাম এটা হচ্ছে QB, বর্জিত তাপ হচ্ছে QB। এখন এখন প্রথমে বের করে ফেলো পানি কর্তৃক বর্জিত তাপ কতটুকু। পানি সর্বোচ্চ কতটুকু তাপ বর্জন করতে পারতেছে। পানি কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ, এটা ধরলাম আমরা QB, এটা ইকুয়াল কত হবে? পানির ভর ইনটু পানির আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ 30 থেকে 0°C পর্যন্ত আসতে যতটুকু তাপমাত্রার পার্থক্য হয়। এখানে মানগুলো বসাই দাও। MW হচ্ছে 4, SW কত? 4200 না? 4200 ইন্টু ডেল্টা টি হচ্ছে 30। দেখো তো কত আসে। এখান থেকে আসবে হচ্ছে 4 ইন্টু 4200 ইন্টু 30, 5,04,000, অর্থাৎ 50,40,00 এত জুল। তো পানি কিন্তু সর্বোচ্চ এতটুকু তাপ বর্জন করতে পারতেছে। এবার সর্বোচ্চ কতটুকু বরফ গলাইতে পারবে এটা যদি বের করতে চাই, তাহলে সর্বোচ্চ যে পানি তাপটা বর্জন করতে পারতেছে, এই বর্জনকৃত সম্পূর্ণ তাপ আমি বরফকে দিয়ে দেব। পানি যতটুকু তাপ সর্বোচ্চ বর্জন করতে পারতেছে, বর্জনকৃত সম্পূর্ণ তাপটা আমি বরফকে দিয়ে দেব। তাহলে
সর্বোচ্চ গৃহীত তাপ এটা কিন্তু কিউবি হবে, কারণ এখানে পানি ছাড়া তো আর কোনো বস্তু নাই যে তাপ দিতে পারবে, শুধুমাত্র পানি কিন্তু হিটটা সাপ্লাই দিতে পারতেছে। আচ্ছা, এখন সর্বোচ্চ গৃহীত তাপ যেটা, ওইটা আসলে কিউ1 এবং কিউ2 এর যোগফল না, কিউ1 প্লাস কিউ2, এটা ইকুয়াল কত, কিউবি, মানে 50, 40, 0, 0। এখান থেকে কিউ1 এর ভ্যালু কত বলো তো আমাকে, কিউ1 কত, এখান থেকে দেখে বলো, ফ্লোটা দেখে বলো, হিটের ফ্লোটা কিভাবে হচ্ছে ওইটা দেখে বলো। -5 থেকে 0°C তাপমাত্রা বরফ হবে, অর্থাৎ এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। যদি পরিবর্তন হয় তাহলে আমার সূত্রটা হবে MI/SI, ডেল্টা টি কত, 0 মাইনাস -5, 0 মাইনাস -5 জুল, প্লাস এখন সে 0°C তাপমাত্রার বরফে পরিণত হয়ে গেছে। কোশ্চেনে তো বলছে বরফকে গলাইতে হবে, তার মানে 0°C তাপমাত্রার পানি বানানো লাগবে। তখন কি হবে দেখো, এই সময় তাপমাত্রা বৃদ্ধি পাবে না, সম্পূর্ণ তাপটা হচ্ছে সুপ্ত তাপ হিসেবে গৃহীত হবে। সো MILF এটা ইকুয়াল হচ্ছে 504,000 বা 50, 40, 00। এখান থেকে তুমি দেখো চাইলেই MI এর ভ্যালু নিয়ে আসতে পারবা, কারণ MI যদি কমন নাও তাহলে SI এর ভ্যালু তো 2100 ইন্টু 5 প্লাস LF এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 3.34 ইন্টু 10⁵ জুল পার কেজি ইকুয়াল টু হচ্ছে 50, 40, 00। এখান থেকে দেখো তো MI এর ভ্যালুটা বের করে ফেলতে পারো কিনা। একদম ইজিলি বের করা যাবে না, জাস্ট এইটুকু দিয়ে রাইট হ্যান্ড সাইডকে ভাগ করে দিলেই হবে। তো 50, 40, 00 কে আমি ভাগ দিব 5 ইন্টু 2100 প্লাস 3.34 ইন্টু 10⁵। তো এখান থেকে তোমার মানটা আসতেছে 1.46 কেজি, 1.463, 1.463 কেজি বরফকে সে গলাইতে পারবে আসলে। বুঝলাম, বুঝছি, ওকে। সো এটা যদি বুঝে থাকি তাহলে অনেক ভালো, বা একটা কাইন্ড অফ খুবই কমপ্লিকেটেড বা কনসেপচুয়াল একটা ম্যাথ তুমি অলরেডি সলভ করে ফেলছো। ওই ম্যাথ যেহেতু সলভ করতে পারছো, তার মানে তুমি এখন মোটামুটি ভালো প্রবলেম সলভার হয়ে গেছো। আচ্ছা, তো এই পেজটা আমি নিলাম, তোমাকে একটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা দেওয়ার জন্য একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা ঠিক আগের ম্যাথের উল্টা। এখন দেখো, আগের ম্যাথে কি হয়েছে, -5°C তাপমাত্রার 500 গ্রাম বরফকে মিশিয়েছে 4 কেজি তাপ ভরের পানির সাথে, যেটার তাপমাত্রা ছিল 30°C। এখন আমরা যদি ঠিক এর উল্টা কাজটা করি, অর্থাৎ কি হয়েছে, আগের আগের ম্যাথটাতে কিন্তু কম পরিমাণ বরফ বেশি পরিমাণ পানিতে মিশিয়ে দিছে। এখন আমরা কি করছি, এখন আমরা কম পরিমাণ পানিকে বেশি পরিমাণ বরফে মিশাই দিব, জাস্ট আগের উল্টা কাজটাই। তো ম্যাথটা হচ্ছে এরকম যে 10°C, নো নট 10°, 5°C তাপমাত্রার ধরো 5°C তাপমাত্রার 500 গ্রাম পানি, 500 গ্রাম পানিকে -20°C তাপমাত্রার 6 কেজি বরফের নট বরফ আসলে, আচ্ছা, 6 কেজি বরফের স্তূপে
ঢেলে দেওয়া হলো। তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? চূড়ান্ত তাপমাত্রা কত হবে? এটা হচ্ছে তোমার একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে সর্বোচ্চ কতটুকু পানি বরফে রূপান্তরিত হবে? কতটুকু পানি বরফে রূপান্তর করা যাবে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। মানে একদম জাস্ট আগের ম্যাথটাই আমি অন্য রিভার্স করে দিছি, পুরো কেসটাকে উল্টাই দিছি। আগে পানি বরফকে পানি বানাই ফেলছে, এখন কি করছি? এখন উল্টা কাজটা, অর্থাৎ বরফ পানিকে বরফ বানাই ফেলবে। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। এন্ড বাংলায় ব্যাখ্যা করলে হবে না, অবশ্যই গাণিতিক ভাবে ব্যাখ্যা করা লাগবে। গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা করতে পারবে? ইনশাআল্লাহ করতে পারবে। ওকে, করে তুমি অ্যান্সারটা কমেন্টে জানাই দিও। আচ্ছা, তো আমরা মোটামুটি চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছি। এই ম্যাথটা একটু দেখো। আগের ম্যাথটা যেহেতু করে ফেলছি, এই ম্যাথগুলো করতে তোমার খুব বেশি কষ্ট হবে না। আচ্ছা, ওই ম্যাথটা করার আগে আমি তোমাকে একটা ভিজুয়ালাইজেশন দেখাই, একটু ভিজুয়ালাইজ করানোর ট্রাই করি। তার আগে এটা একটু ক্রপ করে নেই। গিভ মি আ মোমেন্ট। ডান। ওকে, বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আগের ম্যাথটা যে দিলাম, এটা কি অ্যাকচুয়ালি লজিক্যাল নাকি? যে আসলেই পানির সাথে বরফকে মিশাইলে পানি কি বরফে আদৌ কি পরিণত হয়, নাকি এটা আমি শুধু জাস্ট থিওরিটিক্যালি দেখাইলাম, বা ম্যাথেই পসিবল এই ঘটনা? এটা খুব সুন্দর মতো ভিজুয়ালাইজ করা যায়। আমি দেখো তোমাকে ইউটিউব থেকে দেখাচ্ছি। ইউটিউব থেকে দেখাচ্ছি। তার আগে দেখি ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে না কেন। গিভ মি আ মোমেন্ট। এটা কিন্তু শীত প্রধান দেশে খুব ভালো মতো অবজার্ভ করা যায়, বুঝছো? শীত প্রধান দেশে খুব ভালো মতো অবজার্ভ করা যায়। যদিও আমাদের বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ দেশে এগুলো আসলে অবজার্ভ করাটা একটু টাফ, বাট তবুও আমি তোমাকে দেখাচ্ছি জাস্ট। হট ওয়াটার ইন ফ্রিজিং ওয়েদার। দেখো, প্রথমটাই মেবি সবচেয়ে ভালো ছিল, এটা দেখো। এখানে দেখিও কি হয়। হাই হাই, প্রিমিয়াম না নেওয়ার কারণে অ্যাড দেখা লাগতেছে। দেখো দেখো দেখো, একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু তোমার স্টিম বের হচ্ছে, পানি বাষ্পীভূত হচ্ছে, মানে এতটাই গরম এটা। এই পানিটা দেখিও তোমার বাইরে নিক্ষেপ করবে, যেখানে বরফের পরিমাণ অত্যধিক বেশি, বা আবহাওয়াটা খুবই ঠান্ডা। দেখিও কি হয়। দেখছো, একটা জিনিস নোটিস করছো? এটা কিন্তু মাটিতে পড়ে নাই, মাটিতে পড়ার আগেই কিন্তু সেটা বরফে পরিণত হয়ে গেছে। মাটিতে পড়ার টাইমটুকুও পায়নি। জাস্ট নোটিস করো এটা। উনি নিক্ষেপ করলো, গরম পানি দেখাই গেল না, সেটা যাওয়ার আগে বরফে রূপান্তরিত হয়ে গেছে। বাট তুমি যদি আমাদের দেশে এই সেম এক্সপেরিমেন্টটা করে দেখো, কি হবে জানো? তোমার মুখের উপর ধরো 1 বালতি গরম পানি পড়ে যাবে, বুঝছো? ওকে, সো এটা হচ্ছে তোমার ভিজুয়ালাইজেশন, আসলে যে এটা আসলেই পসিবল অ্যাকচুয়ালি।
শুধুমাত্র থিওরিতে না। ওকে, এবার হচ্ছে এই ম্যাথটা করো। করো বলতে এই ম্যাথটা আমি একটু দেখাই দিচ্ছি, তোমরা নিজেরা এটা করতে পারবে। বলছে কি 200°C তাপমাত্রা 700 গ্রাম ভরের বস্তু 30°C তাপমাত্রা 262.5 গ্রাম পানিতে নিমজ্জিত করলে মিশ্রণের তাপমাত্রা পাওয়া গেল 50°C। ওকে, এরপর দৃশ্যকল্প একে পানির গৃহীত তাপ নির্ণয় করতে বলছে। 30°C তাপমাত্রা পানি কিন্তু বস্তুর সাথে মেশানোর ফলে 50°C হয়ে গেছে, তার মানে অবশ্যই পানি তাপ গ্রহণ করছে, ওই গৃহীত তাপটা নির্ণয় করতে বলছে। এরপর দৃশ্যকল্প 2 এ বলছে হচ্ছে 500 গ্রাম ভরের একটি বস্তু তাপমাত্রা 80°C বৃদ্ধি করতে এতটুকু তাপের প্রয়োজন হয়। এবার দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর বস্তুদ্বয় কোন উপাদানের তৈরি এটা বের করতে বলছে। এখন এটা বের করা একদম ইজি। উপাদানের তৈরি এই কথাটা যদি মেনশন করে, এখান থেকে তুমি শুধুমাত্র আপেক্ষিক তাপটা বের করো। আপেক্ষিক তাপ নির্ণয় যদি করো তাহলে সেখান থেকে আইডিয়া পেয়ে যাবা। এখন দৃশ্যকল্প 2 এ যে উপাদানটা আছে, দৃশ্যকল্প 2 এ যে উপাদানটা আছে ওইটাতে কি বলছে দেখো তো, 80°C তাপমাত্রা বৃদ্ধি করতে 18,000 জুল তাপ প্রয়োজন হয় না? তাহলে এখানে তাপমাত্রা বৃদ্ধি করছে, সো আমাদের ফর্মুলাটা হবে কিন্তু ms del t ফর্মুলাটা। তাহলে এখান থেকে S ইকুয়াল 18,000 ডিভাইড বাই m del t, m হচ্ছে 0.5, del t হচ্ছে 80, সো এটা আসে হচ্ছে 450। এখন 450 কোন উপাদানের তৈরি? 450 হচ্ছে অ্যাকচুয়ালি কপার, বুঝছো? সো কিছু কিছু ভ্যালু মনে রাখা লাগবে, আপেক্ষিক তাপের কিছু কিছু ভ্যালু মনে রাখা লাগবে। এখন কোনগুলা মনে রাখা লাগবে আমি বই থেকে একটু দেখিয়ে দিই, যদি বইতে থাকে আর কি, আদারওয়াইজ কিছু ভ্যালু তোমার লিখে দেওয়া লাগবে আমাকে নিজে। দেখো এখানে এই দেখো বইতে কিন্তু একটা ভ্যালু দেওয়া আছে, সোনার তাপ ধারণ ক্ষমতা। সোনার তাপ ধারণ ক্ষমতা কত? 10 ইন্টু 230, মানে 230 জিনিস যেটা 230, এটা হচ্ছে তার আপেক্ষিক তাপ 230 জুল পার কেজি পার কেলভিন। সো সোনারটা একটু মনে রাখিও 230। তারপর কপার যেটা ওটা 450, এটা তো বললামই। আরো কিছু ভ্যালু হচ্ছে তোমাকে আমি লিখে দিচ্ছি, 1 মিনিট একটু টাইম দাও, কোনগুলা লাগবে ওগুলা লিখে দিচ্ছি, সবগুলো আসলে লাগবে না তোমার। সরি সরি সরি, আমি একটু ভুল করছি। দেখো 2 নম্বরে দৃশ্যকল্প 2 তে যেটা আসে, ওইটার এস ইকুয়াল আসে হচ্ছে 450 জুল পার কেজি পার কেলভিন। 450 জুল পার কেজি পার কেলভিন হচ্ছে লোহার। ওকে, লোহার 450 জুল পার কেজি পার কেলভিন। আর কপার বা তামা এসসি, এটা হচ্ছে 385 জুল পার কেজি পার কেলভিন। জুল পার কেজি পার কেলভিন। তারপর এস অফ আয়রন 450 জুল পার কেজি পার কেলভিন। তারপর এস অফ গোল্ড বা সোনা, এটা হচ্ছে 230 জুল পার কেজি পার কেলভিন। এন্ড এর সাথে বরফ, পানি, তারপর জলীয় বাষ্প, এগুলো তো লিখে দিছিলাম এই গত ক্লাসের আগের ক্লাসে, ঠিক আছে? আর দৃশ্যকল্প 1 এ যেটা, ওইখানে গৃহীত তাপের মানটা দিয়ে আমি তারও একটু আপেক্ষিক তাপটা বের করে দেখি ভ্যালু কত আসে। সো কিউ কত হবে? কিউ হবে ms del t, কিউ 0.2625 ইন্টু 30 থেকে 50, 55 125, 55 125 জুল হচ্ছে তাপ
700 গ্রাম ভর, তো তাপমাত্রা হচ্ছে 200 থেকে 50 মানে 150 বৃদ্ধি হয়েছে। তো দৃশ্যকল্প একে আসলে তোমার 525 আসে। 525 কিসের আপেক্ষিক তাপ? 525 স্পেসিফিক কার। 525 আসলে এটার স্পেসিফিক, এটা হচ্ছে 525 জুল পার কেজি পার কেলভিন। এন্ড 525 নর্মালি আইডিয়াল গ্যাসের ধরা হয়। আইডিয়াল গ্যাসেরটা হচ্ছে 525, তোমার ইউনিট তো আগেরটাই, জুল পার কেজি পার কেলভিন। অথবা এটাকে আর্গনের আপেক্ষিক তাপও ধরা হয়, কারণ আর্গন মোটামুটি আদর্শ আচরণ করে, তো এই জন্য। তো 525 হচ্ছে আদর্শ গ্যাস। ঠিক আছে, তো এটা কিন্তু ভালো ম্যাথ ছিল আসলে। ভালো ম্যাথ কারণ তোমার মুখস্থ ভ্যালু বেশি জানা লাগে, তো এটা একদিক দিয়ে ভালো ম্যাথ বলা যায়, আরেক দিক দিয়ে জঘন্য থেকে জঘন্যতম ম্যাথ বলা যায়। যেগুলো ম্যাথ করতে বেশিরভাগ মুখস্থ ডেটা লাগে, ওই ম্যাথ গুলোকে ভালো বলা যায় না আসলে আরেক দিক দিয়ে। বাট না সলভ করার মতো একটা ম্যাথ ছিল, জাস্ট ভ্যালুগুলো অজানা থাকার কারণে। এরপরে দেখো পরের ম্যাথটা কি বলছে। 2 লিটার আয়তনের কাচের পাত্র পানি দ্বারা পূর্ণ। পর্যবেক্ষণ করে দেখলো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ পাত্রের পানিতে ছেড়ে দিয়ে 396 ml পানি উপচে পড়ে। কিছুক্ষণ পর সম্পূর্ণ বরফ গলে গেলে আর পানি উপচে পড়ে না। বরফের ঘনত্ব এত, আপেক্ষিক সুপ্ত তাপ এত, আপেক্ষিক তাপ হচ্ছে এত। সম্পূর্ণ টুকরাকে গলাতে প্রয়োজনীয় তাপের পরিমাণ এটা বের করতে পারবো না, কিউ ইকুয়াল mlf প্লাস ms del t। এরপর পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা। পর্যবেক্ষণটা হচ্ছে সম্পূর্ণ বরফ গলে গেলে আর পানি উপচে পড়ে না, এটা সঠিক ছিল কিনা। এটা আসলে তোমার চ্যাপ্টার 5 এর ম্যাথ, এটা চ্যাপ্টার 6 এর ম্যাথ না। আর এটা হচ্ছে একদম ইজি, সো এটা হোমওয়ার্ক থাকবে। চ্যাপ্টার 5 এর ম্যাথটা সলভ করার জন্য চ্যাপ্টার 5 এর ক্লাসগুলো একটু দেখে আসা লাগবে তোমার। আচ্ছা, এরপরে দেখো পরে কি বলছে। একটি লোহার বলের আয়তন এত, তাপমাত্রা বৃদ্ধি করে এত নিলে আয়তন হয় 270। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির মধ্যে এই অবস্থায় ফেলে দেওয়া হলো। এই অবস্থা মানে কত? তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস অবস্থায়। পানি ও বলের ভর দেওয়া আছে, আপেক্ষিক তাপ দেওয়া আছে, সবকিছুরই, পানিরও দেওয়া আছে, লোহার আপেক্ষিক তাপও দেওয়া আছে। এবার লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। এখানে দেখো তো আয়তনের পরিবর্তন দেওয়া আছে, সো এখান থেকে আয়তন প্রসারণ সহগটা বের করতে পারবে না। আয়তন প্রসারণ সহগ বের করলে আলফা ইকুয়াল গামা ভাগ 3, একটা ফর্মুলা শিখছিলাম আমরা চ্যাপ্টার 5 এ, আলফা ইকুয়াল বিটা ভাগ 2 ইকুয়াল গামা ভাগ 3। ঠিক আছে, তারপর আয়তন প্রসারণ সহগকে এভাবে 3 দিয়ে ভাগ করে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করে ফেলতে পারবো। এরপরে কি বলছে, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা। এটা কোনো ম্যাথ হইলো? দেখো তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লোহার বলকে, সরি একটু ভুল হয়েছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লোহার বলকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এখানে কি হবে? পানি তাপ গ্রহণ করবে, লোহা তাপ বর্জন করবে, অর্থাৎ পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে, লোহার তাপমাত্রা হ্রাস পাবে। হ্রাস পেয়ে তাদের মিশ্রণে একটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় উন্নীত হবে। এখন নির্দিষ্ট তাপমাত্রায় উন্নীত হইলে ওই তাপমাত্রাটা কত হবে সেটা ক্যালোরিমিতির মূলনীতির সাহায্যে ব্যাখ্যা করতে বলছে। সো গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ, এটাই তো, আর কি। গৃহীত তাপ ইকুয়াল হচ্ছে বর্জিত তাপ। আচ্ছা, গৃহীত দীর্ঘ ইকার দিয়ে বেশি ভালো দেখা যাইতেছে, তাই না? আমি ওইখানে গৃহীত দীর্ঘ ইকার দিয়ে লিখে দিই। নিজে যখন লিখতে যাই তখন বানানে কোনো প্যাচ লাগে না, বাট কাউকে পড়াইতে গেলে বানান নিয়ে যত ঝামেলা লাগে আমার। গৃহীত তাপ ইকুয়াল হচ্ছে বর্জিত তাপ। তো এরই সাথে তোমার পদার্থের অবস্থা, আবার বলতেছি পদার্থের অবস্থা, বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়টা পুরোপুরি শেষ। আশা করতেছি এর বাইরে কোনো কিছু আসবে না। এখানে যা কিছু পড়ানো হয়েছে, যতটুকু কন্টেন্ট দেওয়া হয়েছে, এটুকু তোমাদের এসএসসি এর জন্য মোর দেন এনাফ। এখন তোমার কাজ কি? এখন কি করবে? যে নাও হোয়াট? নাও হোয়াট? আমাদের কিন্তু হ্যাপি এন্ডিং হয়ে গেছে অলরেডি। এখন এখন কি করবে? এখন করবে হচ্ছে
যে কোনো টেস্ট পেপার বা গাইড, যেটাই বলো, যে কোনো টেস্ট পেপার বা গাইড থেকে এমসিকিউ ও সিকিউ সলভ করবে। এখন এমসিকিউ এবং সিকিউ সলভ করতে গিয়ে কিছু কিছু প্রবলেম তুমি দেখবা সলভ করতে পারতেছো না, ওগুলা কি করবা? ওগুলা এক এক নাম্বার যেটা করবা সেটা হচ্ছে সলভটা দেখো, সলভ দেখে যদি না বুঝো তখন তখন হচ্ছে তুমি আমার ভিডিওতে কমেন্ট বক্সে জানাও, অথবা আমার চ্যানেলে দেখে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, ওইখানে আমাকে ডিরেক্টলি নক করতে পারো। ওইখানে নক করে আমাকে জিজ্ঞেস করি ভিডিও রেফারেন্সটা দিই, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি এই পর্যন্তই পদার্থের অবস্থা। আহ, বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়টা। তো পড়াশোনা করতে থাকো, চিল থাকো, খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, কনসিস্টেন্সি মেনটেন করে একটু একটু করে পড়লেই হবে। দেখা হচ্ছে পরবর্তীতে, সামনে কবে এটা আমি আসলে বলতে পারবো না, হয়তোবা কালকেই বা এক সপ্তাহ পরে বা এক মাস পরেও হইতে পারে, চ্যাপ্টার 7 নিয়ে। আমি ট্রাই করবো আসলে কনসিস্টেন্ট থাকার জন্য এখন। তো সেই পর্যন্ত পড়াশোনা করতে থাকো, বেস্ট অফ লাক সবাইকে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।